15722 পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা কিনা একমাত্র ট্রেন পাহাড় এবং সমুদ্রকে কানেক্ট হয়েছে সরাসরি। পুরো দার্জিলিং কিন্তু ফেস্টিভ মোডে, সব মিলিয়ে এক কথায় জমজমাট দীঘা। কিন্তু এই হচ্ছে ভিউ, দেখো পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে, তার সাথে আমি যা দেখতে পাচ্ছি এভারেস্টের পিকও মনে হয় কিছুটা দেখা যাচ্ছে। আপামর বাঙালির উইকেন্ড কিংবা হলিডে, সমুদ্র প্রেম মানেই সমুদ্র নগরী দীঘা। তবে পাহাড় প্রেমী বাঙালির পাহাড় মানেই পাহাড়ের রানী দার্জিলিং, যেখানে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্যে সর্বদা মানুষ মোহিত। তবে আজকের গল্পটা কিছুটা ভিন্ন। আজকের সফরটা হতে চলেছে পাহাড় থেকে সমুদ্রে। পাহাড় সমুদ্রকে যুক্ত করেছে এমনই এক ট্রেন 15722 পাহাড়িয়া এক্সপ্রেস, যার সম্পূর্ণ জার্নি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। অ্যাকর্ডিং টু ওয়্যার ইজ মাই ট্রেন, 15722 পাহাড়িয়া এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। তো আমরা আপাতত এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। দেখা যাক ওয়্যার ইজ মাই ট্রেন ঠিক বলে কিনা। এই হচ্ছে এনজিপি স্টেশন লেখা, আর এটাই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। বন্ধুরা, এসে পৌঁছালাম এনজিপির 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালো হাওড়া লামডিং স্পেশাল। তবে যা দেখতে পাচ্ছি পুরোটাই আইসিএফ কোচ, পুরনো আইসিএফ কোচ। তবে আমরা আজকে জার্নি করবো নতুন এলএইচবি কোচে। কিছুদিন আগেই পাহাড়িয়া এক্সপ্রেস নতুন এলএইচবি রেক পেয়েছে, আর সেই রেকেই পাহাড় থেকে দীঘা পর্যন্ত মানে সমুদ্র। এই হচ্ছে একদম সামনে জেনারেল কম্পার্টমেন্ট, একটা 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। S2 15722 পাহাড়িয়া এক্সপ্রেস, যেটা কিনা একমাত্র ট্রেন পাহাড় আর সমুদ্রকে সরাসরি কানেক্ট হয়েছে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। আজ আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে M1। আমরা 3rd এসিতে আর জার্নি করতে চলেছি। তো চলো, আপাতত ট্রেন তো দাঁড়িয়ে পড়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু এখনও ট্রেনের গেট খোলেনি। সকলে দাঁড়িয়ে রয়েছে, কারণ দীঘা যাওয়ার একমাত্র ট্রেন। এই হচ্ছে M1 আর এদিকে হচ্ছে M2। তবে যা দেখতে পাচ্ছি একটা গেটও কিন্তু এখন অবধি খোলা হয়নি, সকলেই দাঁড়িয়ে রয়েছে। আর বড় বড় লাগেজ পাহাড় থেকে সমুদ্রগামী সকল যাত্রী। এই গেটটাও এখন অবধি বন্ধ রয়েছে। সামনের গেটের দিকে এগোচ্ছি, সকলে সামনের দিকে এগোচ্ছে। ঘড়ির কাঁটায় 7:37। আর এই ট্রেনটা আমাদের ছাড়বে কিন্তু এখান থেকে 8:15। তোমাদের জানিয়ে রাখি, এই ট্রেন প্রতি শুক্রবার এনজিপি স্টেশন থেকে 8:15 ছেড়ে পরের দিন সকাল 11:55 দীঘা পৌঁছে যায়। আপাতত এই হচ্ছে সিচুয়েশন 1 নম্বর প্ল্যাটফর্মের। আমাদের কম্পার্টমেন্টের গেট খুলে গেছে, একে একে সকলেই উঠছে। সকলের হাতেই ছোট বড় কম বেশি লাগেজ রয়েছে। কারণ একটাই, দীঘা বলে কথা, পাহাড় থেকে সমুদ্রে ঘুরতে যাওয়ার ব্যাপারই আলাদা। আর সেই ট্রেনেই কিন্তু আমি জার্নি করছি। চলো এন্টার করা যাক। এদিকে পুশ রয়েছে। আমার হচ্ছে 71, সমস্ত ব্ল্যাঙ্কেটগুলো সেরকম গার্ড বেঁধে বেঁধে রাখা রয়েছে। 71, 27, 26। আমার হচ্ছে 71। একটু সামনে চলে গেছিলাম, দেখাই তোমাদেরকে। যেমনটা 3rd এসি থাকে, তবে এসিটা এখনও অবধি চালাইনি, প্রচণ্ড গরম লাগছে। এই হচ্ছে আপার, মিডিল, লোয়ার রয়েছে। আর সবেমাত্র এলএইচবি নতুন রেক, এখানে একটা মিরার রয়েছে। অ্যান্ড এদিকে চার্জিং প্লাগ, কার্টন রয়েছে, বাইরেটা দেখা যাচ্ছে। আপাতত এই হচ্ছে 3rd এসি। তবে এসি কোথায় এখনও অবধি, ঘেমে পুরো স্নান, অবস্থা খারাপ। আর এদিকে রয়েছে সাইড আপার এগুলো, অ্যান্ড সাইড লোয়ার। আমার হচ্ছে 71, এই যে 71 সাইড লোয়ার এই সিটটা। তবে যা দেখতে পাচ্ছি সিটিং করা রয়েছে, আই থিঙ্ক এখানে ওপরে এই যে এটা দিতে হবে। পিলোগুলোর এই হচ্ছে অবস্থা আপাতত। এটাকে তুলতে হবে। আবায়া, মানে এই জিনিসটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এরকম ছোট একটা বেডের মতো রয়েছে, যেটা সাইডে খোলা রয়েছে, সেটাকে তুলে রাখতে হলো সিটিংটার ওপরে, তবে এবার স্লিপার হলো। তবে যা দেখছি নতুন এলএইচবি, নামেই নতুন এলএইচবি, মানে রেকগুলো পুরোই পুরনো। অনেকেই বলেছিল, আমি নিজেও আজ যা দেখতে পাচ্ছি রেক সত্যিই পুরনো।
আর মানে কোনো মেনটেনেন্স হচ্ছে না। আই থিঙ্ক সবে মাত্র 2 সপ্তাহ হয়েছে। দেখা যাক জার্নিতে কেমন কি এক্সপিরিয়েন্স হয় ট্রেনের। আপাতত পিলো নিয়ে নিলাম একটা, এখানে 3টে ছিল, কেউ একটা নিয়ে নিয়েছে। তবে পিলোর যদি অবস্থা আমি তোমাদেরকে বলি, দেখো পিলোগুলোর কি অবস্থা, দেখো পায়ের ছাপ, কেউ পা মারিয়ে দিয়েছে। আর এই ধরনের পিলো প্রোভাইড করা হয়েছে, দেখো কি অবস্থা। যে অ্যাটেন্ডেন্ট আছে সে বলছে এগুলোর উপর কভার পরানো হবে, মানে এই হচ্ছে মেনটেনেন্স, মানে যা বলবো আর কি। আমি কোনোদিনও ইন্ডিয়ান রেলওয়ের মানে বলি না, তবে আজকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। সপ্তাহে একদিন চলে, তাই বলতে মেনটেনেন্স করতে হবে। পাহাড় থেকে দীঘা, ঘড়ির কাঁটায় 8:23। ট্রেন ছাড়ার সময় ছিল 8:15 আর ছাড়লো 8:23। আমাদের প্রথম হল্ট হচ্ছে ঠাকুরগঞ্জ। আর এই ট্রেন কিন্তু শিলিগুড়ি হয়েই যাবে, সেই জন্য আমরা ওদিক মুখ হয়ে দাঁড়িয়েছিলাম। মানে আমরা জানি এনজেপি ট্রেন থেকে যেগুলো যায় সামনের দিকে, বাট এটা পেছনের দিকে যাচ্ছে, শিলিগুড়ি হয়ে যাবে। আর তোমাদের জানি রাখি এই ট্রেনের মধ্যে 3টে স্লিপার কম্পার্টমেন্ট রয়েছে, 5টা থার্ড ইকোনমি রয়েছে, আর 2টো সেকেন্ড এসি, একটা ফার্স্ট এসি, সঙ্গে একটা থার্ড এসি। আর জেনারেলের কথা যদি বলি, জেনারেল কেমন ভিড় হয় আমি জানি না, আমাদের অ্যাটেন্ডেন্টরা তো দাঁড়িয়েছে। ভিড় হয়? খালি থাকে। তো জেনারেল মোটামুটি খালি থাকে যা দাদা বলছে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের ফার্স্ট হল্টে গিয়ে। রাতের ট্রেন জার্নি, বাইরে তেমন কিছু দেখানোর নেই। ট্রেনটা যেভাবে কার্ভ হয়ে যাচ্ছে, শিলিগুড়ি জাংশনে দাঁড়াবে না। তবে যেই জায়গাটা দিয়ে পাস হচ্ছে সেই জায়গাটা খুব একটা ভালো না। অ্যাটেন্ডেন্ট দাদারা বললো যে গেট লক করে দিতে। আর পিএফ আপাতত এই ট্রেনের মধ্যে নেই, তবে অ্যাটেন্ডেন্টরা রয়েছে, যেহেতু আমরা থার্ড এসিতে সফর করছি। থার্ড ইকোনমিতেও রয়েছে, মানে এসি কম্পার্টমেন্টগুলোতে সবগুলোতেই অ্যাটেন্ডেন্ট দাদারা রয়েছে। ওদের কাছ থেকে রাজু রাজনের কাছ থেকে আমরা এই মুহূর্তে পার হলাম শিলিগুড়ি জাংশন। আর ঠিক 8:30 এখান থেকে ছেড়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঘড়ির কাঁটায় এই মুহূর্তে 8:52। তারপরেই কিন্তু আমাদের ট্রেনটা রয়েছে। আর এই ট্রেনের পাহাড়ি এক্সপ্রেসের আমাদের প্রথম হল্ট হচ্ছে ঠাকুরগঞ্জ, তারপরে হচ্ছে কিষানগঞ্জ, তারপর বারসই হয়ে আমাদের ট্রেন ঢুকে যাবে মালদা টাউনে। আর এই যে ট্রেন ছাড়ার সাথে সাথে তারা কিন্তু দিয়ে গেছে অ্যাটেন্ডেন্ট দাদারা, পিলো কভার রয়েছে আলাদাভাবে, এখানে রয়েছে বেডশিটগুলো রয়েছে, 2টো রয়েছে। আর এই যে ব্ল্যাঙ্কেট, রেড কালারের ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে। আর নিচে রয়েছে পিলোটা। বিছানা করে নিয়েছি, এবারে পালা একটু শুয়ে পড়া। সকলেই শুয়ে পড়েছে। আর তোমাদেরকে জানিয়ে রাখি টেম্পারেচার তো মনে হচ্ছে এসি চলছে না, তো সেই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্ট দাদাদের দেখা হয়েছিল, তারা ওই নিয়ে এসেছিলো একটা টেম্পারেচার মাপার। তারা মেপে দেখলো 18 চলছে, এই মুহূর্তে 18 রয়েছে টেম্পারেচার। আর টিকিট কিন্তু চেক হচ্ছে।
ঘড়ির কাঁটায় 9টা বেজে 39। আর যে যার মতো সকলে কিন্তু নিজের সিটে স্লিপারে চাদর কম্বল নিয়ে একে একে প্রস্তুত হচ্ছে রাত্রে শুয়ে পড়ার জন্য। সকলে প্রস্তুতি নিচ্ছে, চলো আমি একটু শুয়ে পড়বো, একটু ন্যাপ নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা যাক কোথায় দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় 5টা বেজে 52। গুড মর্নিং ফ্রম ব্যান্ডেল জাংশন। কাল ভালো ঘুম হয়েছে। ট্রেনে ওঠার পর ট্রেন অনেকটাই লেট ছিল, তবে শুয়ে পড়ার পর আর বুঝতে পারিনি 3rd AC-তে জার্নি করছি, আর ওয়েদার তো একদম মনোরম। সোজা হেসে পৌঁছালাম ব্যান্ডেল জাংশনে। আর এই মুহূর্তে ট্রেন বিফোর 5টা বেজে 54-তে টাইম রয়েছে, তার আগেই ট্রেন চলে এসছে, মানে অনেকটা ট্রেনে দিয়েছে। এরপরেই কিন্তু আমাদের ট্রেন ঢুকে যাবে হাওড়া স্টেশনে। তোমাদের বলে রাখি, ব্যান্ডেল জাংশনে বহু সংখ্যক মানুষ নামলো, আর এই ট্রেনটা হাওড়া ঢুকে তারপরে আবার হাওড়া স্টেশন থেকে কিন্তু দীঘার লাইনে চলে যাবে। তো চলো উঠে পড়া যায়। এখানে আবার 2 মিনিটের হল্ট রয়েছে আমাদের। ব্যান্ডেলের 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। শিয়ালদা জয়নগর 13185। ঘড়ির কাঁটায় 7টা বেজে 30। সময় ছিল 7টা বেজে 30, ঠিক সঠিক সময়ে আমাদের ট্রেন এসে পৌঁছলো হাওড়া স্টেশনে। তোমাদের বলে রাখি, এই ট্রেনের ফলে মেচেদা, বাগনান, পাঁশকুড়ার লোকেদের কিন্তু সুবিধা, তাদেরকে আর হাওড়া এসে ট্রেন ধরতে হবে না। এই ট্রেনে করেই NGP থেকে ডিরেক্ট দীঘা, নাহলে নিজের বাড়ির পথে। আবারও তোমাদের জানিয়ে রাখি, এই ট্রেনের ফলে দুদিকের মানুষ উপকৃত হলো। একদিকে হচ্ছে উত্তরবঙ্গের মানুষ যারা সরাসরি দীঘা পৌঁছে যাবে, আর একটা হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ যারা। এই ট্রেনের টোটাল ডিস্টেন্স রয়েছে দীঘা পর্যন্ত 777 কিলোমিটার। আমরা তার মধ্যে কভার করলাম 592 কিলোমিটার। এই ট্রেনটা আবার এখান থেকে ছাড়বে 7টা 50-এ, মানে ঠিক 20 মিনিট পরে কিন্তু আবারও দীঘার উদ্দেশ্যে রওনা দেবে। বহু সংখ্যক মানুষ হাওড়াতে নেমে পড়লো, আর এখান থেকে আবার কিছু সংখ্যক মানুষ কিন্তু উঠবে। তো চলো, আপাতত এখন অনেকটা সময় রয়েছে, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবারও ট্রেন ছাড়ুক। আর হাওড়ার 10 নম্বর প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। বন্ধুরা, ফ্রেশ হয়ে নিলাম। এবারে তোমাদের জেনারেল কম্পার্টমেন্টগুলো দেখাই। NGP থেকে যারা তোমরা পুরো ডিরেক্ট দীঘাতে জেনারেলে সফর করতে চাও, তাদের কিন্তু জেনারেল কম্পার্টমেন্টগুলো একদম সামনের দিকে থাকে। আর হাওড়া স্টেশনে এই ট্রেন এন্টার করার পর জেনারেলগুলো কিন্তু ঠিক পিছনের দিকে থাকে। 4টে টোটাল জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, এবং আনরিজার্ভ টিকিটে কিন্তু তোমরা সেই জেনারেল কম্পার্টমেন্টে উঠে দীঘা পৌঁছে যেতে পারো হাওড়া স্টেশন থেকে। এই হচ্ছে AC, M1 লাস্ট রয়েছে, ইকোনমির পরেই এখান থেকে শুরু হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট। এটা হচ্ছে S3, 3টে এখানে স্লিপার রয়েছে, S3, S2, S1। একদম শেষের 4টে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, সেদিকেই আমরা এবারে এগোচ্ছি। এই হচ্ছে S1, এটা হচ্ছে লাস্ট স্লিপার কম্পার্টমেন্ট, যে লেখা আছে স্লিপার, এরপরেই শুরু হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। পরপর এখান থেকে শেষের 4টে হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট। চলো এক নজর উঠে দেখা যাক। আপাতত যা দেখছি জেনারেল কম্পার্টমেন্ট ফাঁকাই রয়েছে। প্রচুর সিট রয়েছে। এরকম তোমরা চাইলে এই ওপরগুলোতেও বসতে পারো, যদি বা এগুলো লাগে দেখার জন্য। প্রচুর সিট রয়েছে।
এই হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, মোটামুটি ফাঁকা আছে। তোমরা যদি 7টার মধ্যে চলে আসো এবং ট্রেন এখানে 7:30টার মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু তোমরা জেনারেল কম্পার্টমেন্টেও সিট পেয়ে যাবে। আর জেনারেল কম্পার্টমেন্টের ভাড়া হচ্ছে হাওড়া স্টেশন থেকে দীঘা পর্যন্ত মাত্র 75 টাকা, মানে আনরিজার্ভ। যদি কেউ 1 ঘন্টা আগে, মানে ট্রেন ছাড়ার 5 মিনিট এই আগে এসেও টিকিট কেটে উঠতে চাও, তাহলে কিন্তু এই ট্রেনের মধ্যে উঠতে পারো। ঘড়ির কাঁটায় 8:17। বন্ধুরা, ফাইনালি হাওড়া স্টেশন থেকে আবার আমাদের ট্রেন ছেড়ে দিল দীঘার উদ্দেশ্যে। তোমাদের জানি রাখি, আজ আমাদের ট্রেন হাওড়া স্টেশন থেকে 25 মিনিট ডিলে রয়েছে। ছাড়ার সময় ছিল 7:50, ছাড়লো 8:15। এবারে আমাদের এখনও 200 কিলোমিটারের জার্নি, সময় লাগবে 4 ঘন্টা। আর যা দেখছি হাওড়া স্টেশন থেকে খুব একটা মানুষ যে উঠলো তা নয়, ম্যাক্সিমাম উত্তরবঙ্গের মানুষজনই কিন্তু এই ট্রেনটার মধ্যে রয়েছে। আর উত্তরবঙ্গের মানুষের কথা ভেবেই যেহেতু এই ট্রেনটাকে চালানো, আর একমাত্র ট্রেন যেহেতু লং ডিস্টেন্স, স্লিপারও রয়েছে এই ট্রেনের মধ্যে। আর জেনারেলের কথা আগেই বললাম, যারা জেনারেলে সফর করতে চাও হাওড়া স্টেশন থেকে তাম্রলিপ্ততে যদি কেউ না যেতে চাও, কান্ডারিতে যদি কেউ না যেতে চাও, তো শনিবার করে এই ট্রেনটা থাকছে 7:50 হাওড়া স্টেশন থেকে, যেটার পৌঁছানোর সময় হচ্ছে দীঘাতে 11:55। দেখার বিষয় সময়ে পৌঁছয় কিনা। ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর ট্রেন ছাড়ার সাথে সাথে ইডলিওয়ালা উঠেছিল। সকাল সকাল পেয়ে গেলাম ট্রেনের মধ্যে এই যে ইডলি, 4 পিস ইডলি 50 টাকা নিল। এই নিয়ে আপাতত ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ঘড়ির কাঁটায় 8:51। বন্ধুরা, এসে পৌঁছালাম আমরা সাঁতরাগাছি জাংশনে। আর এই মুহূর্তে সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। হাওড়া থেকে আমাদের প্রথম হল্ট, মানে এদিকে দীঘা রুটের ফার্স্ট সাঁতরাগাছি। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। 3 নম্বরে দাঁড়িয়ে আছে আমাদের পাহাড়িয়া এক্সপ্রেস। আর এইদিকে যদি দেখাই যে 2 নম্বরে দাঁড়িয়ে আছে কিন্তু এটাও দীঘা যাওয়া স্পেশাল ট্রেন, ট্রেন নম্বর 02847, সাঁতরাগাছি দীঘা স্পেশাল। আর আমরা জার্নি করছি পাহাড়িয়া এক্সপ্রেসে। তো চলো উঠে পড়া যাক। ওটা দেখতে পাচ্ছি পুরোটাই আইসিএফ ব্রেক, আর আমাদেরটা সম্পূর্ণ নতুন এলএইচবি ব্রেক। যদি এবার 2 মিনিটের হল্ট ছিল, সাঁতরাগাছির পর এই স্টেশনের হল্ট হচ্ছে উলুবেড়িয়া, বাগনান, তারপরে মেচেদা, তমলুক, কাতি হয়ে ট্রেন পৌঁছে যাবে দীঘাতে। আর মনে হচ্ছে লেট থাকলেও মনে হচ্ছে অন টাইমে ঢুকিয়ে দেবে। অ্যাকর্ডিং টু ওয়ার ইজ মাই ট্রেন বলছে যে কারেক্ট টাইমেই ঢোকাবে, 11:55 ঢোকাবে। অনেকটা এক্সট্রা টাইম নিয়েও রাখা হয়। আর যেখানে তাম্রলিপ্ত 3 ঘন্টা 40 মিনিটে ঢুকিয়ে দেয়, আর এই ট্রেন 4 ঘন্টা 5 মিনিট নেওয়া রয়েছে। দেখার বিষয়ে সময় পৌঁছচ্ছে কিনা।
ঘড়ির কাঁটায় 9টা বেজে 48। আমরা এসে পৌঁছালাম মেচেদাতে, আর মেচেদাতে মানুষ এই দেখো কাণ্ডটা দেখো, কাণ্ডটা দেখো, দেখো এই এই ছেড়ে দাও, ছেড়ে দাও, কি অবস্থা দেখো। সব স্টেশনেই অলমোস্ট 2 মিনিট করে হল্ট রয়েছে, আর মেচেদাতে ট্রেন দাঁড়াতে না দাঁড়াতেই কিছুজন যাত্রী নামলো একাধিক, মানে তাদের নামতে নামতেই আবারও ট্রেন ছেড়ে দিল। আর যেমনটা চেন পুলিং হয়েছে দেখাই তো হচ্ছে, দেখো এই হচ্ছে অবস্থা, কি অবস্থা দেখো। মাজরা কি অবস্থা দেখো। পুলিং এর সাথে সাথে জিআরপিএফ চলে এলেন, এই যে সকলকে আটকানো হয়েছে। এত সংখ্যক মানুষ দেখো চেন পুলিং করে তারা নামলো। আর এই দেখো এই হচ্ছে মেচেদা। এই যে আমাদের গার্ড সাহেব এসে গেছেন, গার্ড সাহেবও এসেছেন। অনেকজন ফ্যামিলি মেম্বার ছিল, প্রায় 20-25 জন মতো। তো তারা একটা গেট দিয়েই নামছিল, আর হল্ট 2 মিনিট। যেমনটা বলছিলাম একটা ফ্যামিলি যেরকম নামছিল, এতজন মিলে যদি একটা গেট দিয়ে নামা হয় তাহলে তো কিছু করার থাকে না। তো তোমাদেরকে বলবো যদি তোমরা 20-25 জন গ্রুপে থাকো, ডিভাইড হয়ে যাও গেটগুলোতে, তাহলে কিন্তু তোমরা নামতে পারবে। একটা গেট দিয়ে যদি নামতে যাও তাহলে তো ট্রেনের টাইম তো 2 মিনিটের হল্ট, বুঝতেই পারছো। যেহেতু চেন পুলিং হয়েছিল তো একটা প্রেশার লোয়ের ব্যাপার থাকে, তো কিছুটা সময় আমাদের কাটলো সেখানে, মানে গেল, আবারও ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে। তো এবারে তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা বলে দিই। এই ট্রেনের মধ্যে জেনারেল ক্লাস থেকে স্লিপার ক্লাস, থার্ড ইকোনমি, থার্ড এসি থেকে শুরু করে সেকেন্ড এসিও রয়েছে। এবার তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, তবু আমি একটু ভাড়াগুলো বলে দিচ্ছি। তোমার স্লিপার ক্লাসের ভাড়া কিন্তু যদি এনজিপি থেকে কেউ জার্নি করো নিউ জলপাইগুড়ি জাংশন থেকে দীঘা পর্যন্ত, তাহলে পড়বে 410 টাকা। আর থার্ড এসিতে যদি জার্নি করো তাহলে কিন্তু 1110 টাকা। আর যদি তোমরা জেনারেলে সফর করতে চাও আর নিজের টিকিটে, যেমনটা বললাম হাওড়া থেকে যদি যাও তাহলে মাত্র 85 টাকা। আর যদি এনজিপি স্টেশন থেকে জেনারেলে সফর করো তাহলে কিন্তু 285 টাকা। ঘড়ির কাঁটায় 11টা বেজে 43। এসে পৌঁছালাম কাঁথিতে, আর এরপরেই কিন্তু দীঘা ঢুকে যাচ্ছে। তোমাদেরকে বলি এই ট্রেনটা কিন্তু রেক শেয়ার হয়, বিহারের নটখাটিয়াগঞ্জ অব্দি ট্রেনটা চলে, আর সপ্তাহে একদিনই আমাদের এই দীঘা রুটে চলে এনজিপি থেকে। আর এখানে আমাদের 2 মিনিটের হল্ট রয়েছে। তোমরা যদি কেউ মন্দারমণি, তাজপুর, এর আগে তোমাদেরকে নিয়ে গেছিলাম পুরুষোত্তমপুর, দক্ষিণ পুরুষোত্তমপুর, সেখানে যদি যেতে চাও তাহলে কিন্তু তোমরা এরকম এক্সপ্রেস ট্রেনে, মানে দীঘাগামী তাম্রলিপ্ত হোক, সেটা কান্ডারি হোক কিংবা এই ট্রেনটা হোক, তোমরা এই কাঁথিতে নেমে এখান থেকে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো। বাইরে বেরোলেই তোমরা অটো টোটো সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো এবার ডিরেক্ট তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে দীঘা। ঘড়ির কাঁটায় 12টা বেজে 19। তো বন্ধুরা ফাইনালি 777 কিলোমিটারের জার্নি অতিক্রম করে এসে পৌঁছালাম আমি দীঘাতে। আর তোমাদের বলে রাখি দীঘা স্টেশনের বাইরে বেরোতেই কিন্তু ভালো চেকিং হচ্ছে। কেউ যদি উইদাউট টিকিটে উঠেছে বা মাঝপথ থেকে কেউ উঠেছে তাহলে কিন্তু ফাইন হবেই। আর এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরেটা, ভেতরেও কাজ হচ্ছে। এই মুহূর্তে নতুনভাবে সেরে উঠছে কিন্তু দীঘা। তো চলো এবার ডিরেক্ট বেরিয়ে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে, এবং এই মুহূর্তে দীঘার সমুদ্র কেমন রয়েছে সেটাই দেখার বিষয়। আর এসি থেকে বেরিয়েছি, গরম তো লাগছেই। সবে সবে ট্রেন ঢুকেছে আর মানুষজন কিন্তু এখনও নেমে উঠতে পারেনি। তার আগেই দীঘা স্টেশনের বাইরে তোমরা আসতেই যে জিনিসটা দেখতে পাবে সেটা হচ্ছে টোটো অটো। টোটো অটোদের প্রচুর ভিড়। তোমরা কোথায় যেতে চাও তারা কিন্তু তোমাদের সেই হোটেল থেকে আরম্ভ করে ওল্ড দীঘা,
নিউ দীঘা বলে কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে। আর এই হচ্ছে স্টেশনের বাইরে বেরোলেই সামনে যে রাস্তাটা চলে গেছে, সামনে রাস্তা ধরে সামনে এগোলেই কিন্তু সি বিচ। এই হচ্ছে দীঘার বর্তমান পরিস্থিতি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? পাহাড় থেকে সমুদ্র সঙ্গে পাহাড়ি এক্সপ্রেসের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি কথা বলতে গেলে এতটা লং জার্নি এবং পাহাড় থেকে সমুদ্র, এর আগে তোমরা জানো যে দার্জিলিংয়ে বেশ কিছুদিন সময় কাটানো হয়েছে, তারপরে চলে এসেছি দীঘাতে। মানে পাহাড় থেকে সমুদ্রে আসতে গিয়ে এক কথায় বলতে গেলে নাজেহাল। তবু যতটা পারলাম আমার এনার্জি দিয়ে তোমাদেরকে আমার চোখে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপাতত পর্বটা এখানেই সমাপ্ত করব, কারণ এরপরে চলে যাব হোটেলে গিয়ে চেক ইন করবো, রেস্ট নেব। তারপরে এর পরের পর্বে তোমাদেরকে দেখাবো দীঘা এসে আমি কোথায় ছিলাম, এবং যদি পারি কয়েকটা বাজেট ফ্রেন্ডলি হোটেলেরও তোমাদের খোঁজ দেওয়ার চেষ্টা করব। পর্বটা এখানেই সমাপ্ত করছি। আপাতত প্রচুর সংখ্যক মানুষ কিন্তু স্নানে চলে গেছে, আর গরম লাগছে, যেহেতু এসি থেকে বেরিয়েছি আমার একটু বেশি গরম লাগছে। দেখা যাচ্ছে নেক্সট পার্টে, নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো রাইজিং জার্নি। টাটা।